বন্ধুরা, আমরা অনেক সময়তেই আমাদের নিজেদের জন্য একটা লক্ষ্য সেট করি, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমরা কোথা থেকে শুরু করব। যেমন আমরা অনেক বেশি অর্থ উপার্জন করতে চাই, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে সেটা অর্জন করব। আবার অনেক সময়তে আমরা আমাদের ওজন কমাতে চাই, কিন্তু অবশেষে ব্যর্থ হই। আবার সম্পর্কের ক্ষেত্রেও আমরা অনেক সময় একটা সম্পর্ক বাঁচাতে চাই, কিন্তু ব্যর্থ হই। আমরা আমাদের নিজেদের জন্য লক্ষ্য তো সেট করে নিই, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই পরিবর্তনের প্রয়োজন আছে আমরা সেটা করতে ব্যর্থ হই। আবার অনেক সময় আমরা পরিবর্তনগুলোকে শুরু তো করি, কিন্তু বেশি দিন সেটা ধরে রাখতে পারি না এবং আমরা আবার আমাদের আগের জীবন ছন্দে ফিরে যাই। চেঞ্জ এনিথিং, দ্য নিউ সায়েন্স অফ পার্সোনাল সাকসেস বইটিতে মানুষের আচরণকে প্রভাবিত করে এমন মূল উপাদানগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। ৫,০০০-এরও বেশি মানুষ যারা তাদের নিজেদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সফল হয়েছিলেন, এমন মানুষদের আচরণ সম্পর্ক নিয়ে এই বইয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই বুক সামারিতে আপনি নিজের আচরণগুলোকে পরিবর্তন করতে শিখবেন এবং একটা ব্যক্তিগত পরিবর্তন পরিকল্পনা তৈরি করতে শিখবেন, যা আপনাকে আপনার জীবনের লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম অংশ। লেখক বলেছেন, অনেক দিন আগে মার্শমেলো এক্সপেরিমেন্টের মাধ্যমে মানুষের ইচ্ছাশক্তির বৈশিষ্ট্যকে বোঝা হয়েছিল। এই এক্সপেরিমেন্টে বাচ্চাদের সামনে একটা করে মার্শমেলো রেখে দেওয়া হয়েছিল এবং তাদেরকে এটা বলা হয়েছিল যে তারা যদি সেই মার্শমেলোটি না খায় তাদেরকে আরও অনেক মার্শমেলো দেওয়া হবে। এই এক্সপেরিমেন্টে এটা দেখা যায় যে অনেক বাচ্চাই তাদের সামনে রাখা মার্শমেলোটি খেয়ে নেয়, আবার অনেক বাচ্চা তাদের প্রলোভনকে প্রতিরোধ করে। অনেক বছর পর বৈজ্ঞানিকরা এটা দেখেন যে যেই সব বাচ্চারা তাদের সামনে রাখা মার্শমেলোটি খায়নি, তারা পরবর্তী সময়তে গিয়ে তাদের পড়াশোনা ও কাজের জায়গায় অনেক বেশি ভালো করছে সেই বাচ্চাগুলোর তুলনায় যারা সাথে সাথে মার্শমেলোটি খেয়ে ফেলে। গবেষকরা এই এক্সপেরিমেন্ট থেকে এই উপসংহারে পৌঁছায় যে মানুষ যদি তাদের তৃপ্তিকে বিলম্বিত করতে পারে তাহলে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লেখক বলেছেন, অনেক বছর পরে অনেক গবেষক ইচ্ছাশক্তির এই পরীক্ষাটিকে চ্যালেঞ্জ করেন এবং তারা বলেন যে এই গবেষণায় এটা ধরে নেওয়া হয়েছিল যে যেই সব বাচ্চারা প্রলোভন প্রতিরোধ করেছিল তারা বেশি ইচ্ছাশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল এবং তারা জন্মগতভাবে বেশি শক্তিশালী ছিল। গবেষকরা এটা বুঝতে ব্যর্থ হন যে মানুষের আচরণ একাধিক উপাদানের প্রভাবে পরিবর্তন হয়। লেখক তার বইতে ৫,০০০-এরও বেশি মানুষের উপরে করা গবেষণা থেকে ৬টা প্রভাবের উৎস চিহ্নিত করেছেন যা মানুষের আচরণকে প্রভাবিত করে। তিনি বলেছেন এই ৬টা উৎস কিভাবে কাজ করে সেটা বোঝার মাধ্যমে আমরা আমাদের আচরণের পরিবর্তন করতে পারি এবং ব্যক্তিগত সাফল্য অর্জন করতে পারি। দ্বিতীয় অংশ। লেখক ৬টা প্রভাবের উৎস চিহ্নিত করেছেন যা একজন মানুষের ব্যক্তিগত আচরণকে প্রভাবিত করে। এগুলো হলো ব্যক্তিগত প্রেরণা, ব্যক্তিগত ক্ষমতা, সামাজিক প্রেরণা, সামাজিক ক্ষমতা, কাঠামোগত প্রেরণা এবং কাঠামোগত ক্ষমতা। সর্বপ্রথম ব্যক্তিগত প্রেরণা নিয়ে আলোচনা করতে গিয়ে লেখক বলেছেন, আমাদের ব্যক্তিগত অনুপ্রেরণা বৃদ্ধি করবার জন্য আমরা যা ঘৃণা করি সেটাকে ভালোবাসার চেষ্টা করতে পারি। উদাহরণ দিয়ে তিনি বলেছেন, রিও ডে জেনেরিও শহরে ওয়াল্টার ডোস স্যান্তোস নামে একজন ব্যক্তি বাস করতেন, যিনি পেশায় একজন আবর্জন বহনকারী ছিলেন। প্রতিদিন তিনি ছেঁড়া একজোড়া গ্লাভস পরে বিশাল আবর্জনা স্তূপের মধ্যে দিয়ে আবর্জনা বাছাই করতেন। আমাদের বেশিরভাগ মানুষের জন্যই এটা একটা ঘৃণার কাজ, কিন্তু ওয়াল্টার তার এই কাজটাকে ভালোবাসতেন। তিনি এমনকি এটা বলেছেন যে তিনি ২৬ বছর ধরে এই কাজ করছেন এবং তিনি তার কাজের জন্য গর্বিত। বাস্তবে ওয়াল্টার এমন একটা কাজ থেকে সন্তুষ্টি গ্রহণ করে যা অনেকের কাছে বিরক্তিকর মনে হবে। এই সন্তুষ্টি তাকে তার কাজের প্রতি মনোভাব পরিবর্তন করতে সাহায্য করে এবং তাকে প্রেরণা দেয়, যা তাকে তার কাজ উপভোগ করতে সাহায্য করে। প্রকৃতপক্ষে আপনি যা ঘৃণা করেন তা ভালোবাসা সহজ না। এই জিনিসটা করবার জন্য লেখক বলেছেন, সর্বপ্রথম আপনি আপনার ভবিষ্যতের পরিদর্শন করুন। এটা আপনাকে আপনার ভবিষ্যৎ কল্পনা ও বিশ্লেষণ করতে সাহায্য করবে
এবং সেই অনুযায়ী আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি যা ঘৃণা করেন সেটাকে ভালোবাসার জন্য দ্বিতীয় ধাপে লেখক বলেছেন, আপনি যখন আপনার ভবিষ্যৎ কল্পনা করবেন তখন আপনি প্রাণবন্ত শব্দের ব্যবহার করুন। যেমন, আমি সুস্থ থাকব বলার পরিবর্তে আপনি এটা বলুন যে আমি মেঝেতে আমার নাতি নাতনিদের সাথে খেলব। এই ধরনের প্রাণবন্ত শব্দগুলো আপনাকে অনুপ্রেরণা প্রদান করবে। ঘৃণা করবার কাজটাকে ভালোবাসার তৃতীয় কৌশলটি হলো মূল্য শব্দের ব্যবহার করা। যেমন, ওজন কমানোর সময় আপনি যখন কম ক্যালোরিযুক্ত খাবার খান তখন আমি ক্ষুধার্ত এটা বলার পরিবর্তে আপনি এটা বলুন, আমি সুস্থ হয়ে উঠছি বা আমি একটা ভালো জীবনযাপন তৈরি করছি। ইতিবাচক শব্দ ব্যবহার করবার ফলে আপনি আপনার জীবনের মান তৈরি করছেন। আপনি যেই কাজকে ঘৃণা করেন সেটাকে ভালোবাসার চতুর্থ ধাপে আপনি আপনার কাজটাকে ছোট ছোট অংশে ভেঙে নিন। আপনি এই ছোট ছোট কাজগুলোকে শেষ করবার জন্য একটা টাইম লিমিট সেট করে নিন। এই রকম করবার ফলে আপনি আপনার কাজগুলোকে করবার জন্য অনুপ্রেরণা পাবেন এবং আপনার জন্য পরিবর্তন বজায় রাখা অনেক সহজ হয়ে যাবে। কোনো কাজকে ভালো লাগানোর জন্য অন্তিম যেই কৌশলটি লেখক বলেছেন সেটা হলো, আপনাকে যখন কেউ কোনো কাজের জন্য বাহবা জানাবে আপনি তখন সেটাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করুন। এই জিনিসটা আপনাকে আপনার কাজগুলোকে ভালোবাসতে সাহায্য করবে। এরপর লেখক মানুষের আচরণকে প্রভাবিত করে দ্বিতীয় উৎস নিয়ে আলোচনা করেছেন, যা হলো আমাদের ব্যক্তিগত ক্ষমতা। লেখকের মতে আমরা যখন সঠিক জিনিসগুলোকে করার যথাসাধ্য চেষ্টা করি কিন্তু বারবার ব্যর্থ হই তখন আমাদের সম্ভবত জ্ঞান বা দক্ষতার একটা অভাব থাকে। আমরা যদি আমাদের ব্যক্তিগত ক্ষমতার উন্নতি করতে পারি এবং আমরা যা পারি না সেটা করতে শিখে যাই তাহলে পরিবর্তন আমাদের জন্য অনেক সহজ হবে। সুতরাং এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের এই ব্যক্তিগত ক্ষমতার উন্নতি করতে পারি? আমাদের ব্যক্তিগত ক্ষমতাকে উন্নতি করবার জন্য লেখক তার বইতে 3টে কৌশলের কথা বলেছেন। প্রথম কৌশল, সর্বপ্রথম আপনি নিজের দক্ষতার একটা স্ক্যান করুন। অর্থাৎ আপনি এটা দেখুন যে আপনি যেই কাজটা করতে চাইছেন সেটার দক্ষতা আপনার মধ্যে রয়েছে কি না। যদি সেই দক্ষতা আপনার মধ্যে না থাকে তাহলে সেটা শেখার চেষ্টা করুন অথবা অন্য কোনো পরিকল্পনা করুন। একটা দক্ষতা স্ক্যানের মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি কি করতে সক্ষম এবং সেই অনুযায়ী আপনি এগিয়ে যেতে পারবেন। দ্বিতীয় কৌশল, ব্যক্তিগত ক্ষমতাকে উন্নতি করবার দ্বিতীয় কৌশলে লেখক বলেছেন, আপনি যেই কাজগুলো ভালো করে করতে পারেন না আপনি বারবার সেই কাজগুলোর অনুশীলন করুন, এতে আপনার দক্ষতার বিকাশ হবে। তৃতীয় কৌশল, ব্যক্তিগত ক্ষমতাকে উন্নতি করবার তৃতীয় কৌশলে লেখক বলেছেন, আপনার ইচ্ছাশক্তির বিকাশ করুন। তিনি মার্থার উদাহরণ দিয়ে বলেছেন, মার্থা নিজের ওজন কমানোর জন্য হাই ক্যালোরি খাবার থেকে দূরে থাকতেন। তার জন্য এই হাই ক্যালোরি খাবারের প্রতি প্রলোভন প্রতিরোধ করা খুব কঠিন কাজ ছিল। এর জন্য তিনি তার বন্ধু, সহকর্মী এবং স্বামীকে তার প্রশিক্ষক হিসাবে কাজ করতে বলেছিলেন, অর্থাৎ তাকে কম ক্যালোরিযুক্ত খাবার বেছে নেওয়ার জন্য উৎসাহিত করতে বলেছিলেন। তিনি সবসময় হাই ক্যালোরি খাবারগুলোর প্রতি একটা বিলম্বিত আচরণ দেখাতেন এবং বিলম্ব ইচ্ছাকে হ্রাস করে এবং এইভাবে একজন মানুষ তার ইচ্ছাশক্তির বিকাশ করতে পারে। তৃতীয় অংশ, আগের অংশে লেখক আমাদের আচরণকে প্রভাবিত করে এমন দুটো উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই অংশে লেখক বাকি উৎসগুলোকে নিয়ে আলোচনা করবেন। সর্বপ্রথম লেখক সামাজিক প্রেরণার উৎস নিয়ে আলোচনা করেছেন। আমাদের সামাজিক প্রেরণার প্রভাব আমাদের সামাজিক নেটওয়ার্ক থেকে আসে। আমাদের পরিচিতিদের থেকে একটা প্রশংসা বা উপহাস আমাদের আচরণের উপরে একটা প্রভাব ফেলে। এরপর লেখক আমাদের সামাজিক ক্ষমতা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সামাজিক ক্ষমতা হলো আমরা আমাদের সামাজিক নেটওয়ার্ক থেকে যেই সাহায্য পাই। বাস্তবে এই দুই উৎসকে কার্যকর করবার জন্য আমাদের সহযোগীদের সত্যিকারের বন্ধুতে রূপান্তর করা উচিত। আর এই জিনিসটাই আমাদের জীবনে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি করে তোলে। লেখক তার বইতে আমাদের সহযোগীদেরকে বন্ধুতে পরিণত করবার জন্য কিছু কৌশল প্রদান করেছেন। প্রথম কৌশল,
লেখক বলেছেন সত্যিকারের অর্থে কে আপনার বন্ধু এবং কে শুধু সহযোগী আপনি সেটা চিনুন। একটা রেস্তোরাঁয় কর্মরত একজন ওয়েটার যিনি আপনাকে তাদের ডেজার্টগুলো ট্রাই করবার পরামর্শ দেয় যাতে সে আরও অর্থ উপার্জন করতে পারে, সে একজন সহযোগী। যেহেতু এই ডেজার্টগুলো আপনার স্বাস্থ্যের পক্ষে খারাপ, তাই আপনাকে এগুলো খাওয়া থেকে যে বাধা দেয় সেই হলো আপনার প্রকৃত বন্ধু। দ্বিতীয় কৌশলে লেখক বলেছেন আমাদেরকে পুনরায় এটা সংজ্ঞায়িত করতে হবে যে আমাদের জন্য কোনটা স্বাভাবিক। আগের উদাহরণে আমরা দেখেছিলাম যে একজন ওয়েটার রেস্তোরাঁয় ডেজার্টগুলো ট্রাই করতে বলেছেন। আমাদের অনেকের কাছেই এই ডেজার্টগুলো খাওয়া হয়তো নর্মাল, কিন্তু আপনি ধরুন ওয়েট লস করছেন অথবা আপনি ডায়াবেটিক, তাহলে এই জিনিসটা আপনার জন্য স্বাভাবিক না, আর এই জিনিসটাই আপনাকে নিজের জন্য সংজ্ঞায়িত করতে হবে। তৃতীয় কৌশল, এই কৌশলে লেখক বলেছেন একটা রূপান্তরমূলক কথোপকথন ধরে রাখুন। অর্থাৎ আপনি যদি সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান, তাহলে আপনি আপনার বাড়ির লোকজন অথবা বন্ধুবান্ধবদের এটা বলে রাখতে পারেন যে যদি তারা আপনাকে রাত 11টার পর জেগে থাকতে দেখে, তারা যেন আপনাকে ঘুমাতে বলে। এটা করবার মাধ্যমে আপনি একজন খারাপ সহযোগীর প্রভাব হারাবেন এবং একজন বন্ধুও পাবেন যিনি আপনাকে সাহায্য করবে। চতুর্থ কৌশল, লেখক বলেছেন আপনি এমন লোকজনদের সাথে বন্ধুত্ব করুন যাদের লক্ষ্য আপনারই মতো। এই জিনিসটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। পঞ্চম কৌশল, লেখক বলেছেন যারা আপনার পরিবর্তনের পথে একটা বাধা হয়ে দাঁড়ায় আপনি তাদের থেকে দূরে থাকুন। আপনি এমন লোকেদের থেকে দূরে থাকুন যারা বারবার আপনার খারাপ অভ্যেসকে উৎসাহিত করে বা সক্রিয় করে। এরপর লেখক আমাদের আচরণকে প্রভাবিত করে পঞ্চম উৎস নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ কাঠামোগত প্রেরণা। বাস্তব জীবনে কাঠামোগত প্রেরণাকে ব্যবহার করবার জন্য আমাদের অর্থনীতিকে উল্টাতে হবে। এর জন্য লেখক 3টে কৌশল বলেছেন। প্রথম কৌশল, লেখক বলেছেন যখন কোনো কাজ আমাদের কঠিন বলে মনে হবে তখন সেটা করবার পরে আমরা নিজেদেরকে কিছু পুরস্কার দিতে পারি। যেমন আপনি ধরুন ওজন কমাতে চান কিন্তু আপনার ব্যায়াম করতে বা জিম যেতে ভালো লাগে না, তাহলে আপনি নিজেকে এমন প্রমিস করতে পারেন যে আপনি যদি নিজের 5 কেজি কমাতে পারেন তাহলে একদিন আপনি আপনার পছন্দের খাবারটা খাবেন। এই জিনিসটা আপনাকে আপনার কাজটা করতে অনুপ্রাণিত করবে। দ্বিতীয় কৌশল, লেখক বলেছেন কোনো কাজের জন্য নিজেকে অতিরিক্ত পুরস্কৃত করা ঠিক না। তিনি বলেছেন আমাদেরকে সামাজিক এবং ব্যক্তিগত উভয় প্রেরণাকে কাজে লাগানো উচিত। উদাহরণস্বরূপ, যদি আপনি ওজন কমানোর পরে নিজেকে একটা নতুন পোশাক দিয়ে পুরস্কৃত করতে চান, তাহলে এটা একটা ব্যক্তিগত প্রেরণা। আপনি নিজেকে এটা বলতে পারেন যে আপনার আকৃতি আরও ভালো হবে এবং আপনাকে দেখতে আরও ভালো লাগবে এবং আপনার আশেপাশের মানুষ আপনাকে প্রশংসা করবে। এই জিনিসটা একটা সামাজিক প্রেরণা। তৃতীয় কৌশল, লেখক বলেছেন কোনো কাজের জন্য নিজেকে পুরস্কৃত করতে আপনার শেষ লক্ষ্যে পৌঁছানো অবধি অপেক্ষা না করতে। এর পরিবর্তে আপনি একটা বড় কাজকে ছোট ছোট কাজে ভেঙে নিন, আর যখন আপনি একটা ছোট কাজ সম্পন্ন করবেন তখন আপনি নিজেকে পুরস্কৃত করতে পারেন। এরপর লেখক আমাদের আচরণকে প্রভাবিত করে অন্তিম উৎস নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ কাঠামোগত ক্ষমতা। এটা আমাদের পরিবেশের প্রভাবকে বোঝায়। এটার সুবিধা নিতে আমাদেরকে অবশ্যই আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কাঠামোগত ক্ষমতার সুবিধা নেওয়ার জন্য লেখক 5টা কৌশল প্রদান করেছেন। প্রথম কৌশল, আপনি যদি বারে যাওয়া বন্ধ করতে চান তাহলে কাজ থেকে বাড়ি ফেরার সময় বারের রাস্তা আপনাকে এড়াতে হবে। এর সাথে আপনার বাড়িতে কোনো অ্যালকোহল রাখবেন না। এটা একটা খুব সহজ কৌশল। দ্বিতীয় কৌশল, দূরত্ব পরিচালনা করুন। আপনি যদি আরও বেশি অর্থ সঞ্চয় করতে চান তাহলে আপনার ফোন থেকে সমস্ত শপিং অ্যাপ মুছে ফেলুন। সামান্য ইলেকট্রনিক দূরত্ব আপনার ব্যয় করবার ইচ্ছাকে অনেক কমিয়ে দেবে। তৃতীয় কৌশল, আপনি যেই কাজগুলোকে করছেন সেগুলোকে সচেতনতার সাথে করুন। এর ফলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। চতুর্থ কৌশল, অটোপাইলট মোড নিযুক্ত করুন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কোনো একটা সাবজেক্টে দুর্বল আর আপনার সেটা পড়তে ভালো লাগে না,
তাই আপনি সেই সাবজেক্টটা অবহেলা করেন। আপনি আপনার ক্যালেন্ডারে সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় সেট করে রাখতে পারেন যেই দিন আপনি সেটা পড়বেন। এর ফলে আপনি সেটা সপ্তাহে একদিন হলেও পড়বেন এবং সেই সাবজেক্টের প্রতি আপনার দুর্বলতা আস্তে আস্তে কেটে যাবে। পঞ্চম কৌশল, লেখক বলেছেন নির্দিষ্ট কিছু টুলস ব্যবহার করতে। ধরুন আপনি সারাদিনে কাজের চাপের জন্য আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারেন না, তাহলে আপনি কাজ থেকে ফিরে এসে একসাথে সবার সাথে রাতের খাবারটা খেতে পারেন। বন্ধুরা, আমরা সকলেই ভালো এবং শক্তিশালী হতে চাই। সে ওজন কমানোই হোক বা কর্মজীবনে কোনো উন্নতি করাই হোক, অথবা পরিবার ও বন্ধুদের সাথে একটা সম্পর্কের উন্নতিই হোক। যদি আপনি এই বইয়ের নীতিগুলো এবং কৌশলগুলোকে মেনে চলতে পারেন, তাহলে আপনি দেখবেন যে পরিবর্তনটা খুব একটা কঠিন না। যদি অন্যরাও করতে পারে, তাহলে আপনিও নিশ্চয়ই পারবেন। বন্ধুরা, আজকের বুক সামারিটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান, তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং শেয়ার করে দিন, যাতে অন্যরাও তাদের নিজেদের জীবনে একটা পরিবর্তন করতে সক্ষম হন। অবশেষে চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।